আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সাকিব ক্লাসরুমে। আমরা আজকে এইচএসসি ফিজিক্স নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে পুলি বা কপিকল সংক্রান্ত যে সমস্যাগুলো আছে ওইগুলো নিয়ে একটা আলোচনা করব। তো আমরা এখানে বেসিকগুলো শিখবো, আর বেসিক পারলে ইনশাল্লাহ আমরা ম্যাথ পারবো, ঠিক আছে? তো এখানে আমরা যেই পুলিগুলো নিয়ে কাজ করব, আমি এখানে প্রায় 6টা কেস নিয়েছি। তো 6টা কেজের মধ্যেই আমরা পুলিগুলোকে একটা আদর্শ পুলি হিসেবে বিবেচনা করেছি। নাও দ্য কোয়েশ্চেন ইজ, আদর্শ পুলিটা আসলে কি? আদর্শ পুলি মানে হচ্ছে যেই পুলিটা ফিক্সড একটা পুলি। এই যে এখানে আমি লিখে রেখেছি ফিক্সড, মানে কি ইটস নট মুভেবল, এটা মুভ করতে পারে না, এবং এই পুলির তো একটা ভর আছে। বাট যেহেতু আমরা আদর্শ পুলি নিয়ে আজকে কথা বলবো, তাই অফকোর্স এখানে আমরা ভরটাকে শূন্য ধরবো, এবং এখানে যে সুতাটা ঝুলানো থাকবে তথা রশিটা, সেই রশিরও কিন্তু একটা ভর আছে। তো আমরা ধরে নিব সেই রশির বড় শূন্য, এবং এই সুতাটাকে আমরা একটা মসৃণ সুতা হিসেবে বিবেচনা করব। এখন মসৃণ সুতা হিসেবে বিবেচনা করলে লাভ কি? লাভ হচ্ছে এখানে কোনো ফ্রিকশনাল ফোর্সের ঝামেলা থাকবে না, মানে এখানে ফ্রিকশনাল কোনো ফোর্স থাকবে না। তো এই বিষয়গুলোকে মাথায় নিয়ে চলো আমরা কেস 1 এর ক্ষেত্রে এইখানে ঝুলানো অবস্থায় যেই দুইটা বস্তু আছে, এই দুইটা বস্তুর ত্বরণ এবং তথা সিস্টেমের ত্বরণটা কি হয়, এবং মনে রাখতে হবে এই বস্তুর ত্বরণ যা হবে এই বস্তুর ত্বরণ ঠিক তাই হবে। কারণটা কি খেয়াল করো, এবং পুরো সিস্টেমের ত্বরণটা ঠিক তাই হবে। কেন? তুমি দেখো, এই বস্তুর ওজন কিন্তু সরাসরি নিচের দিকে ক্রিয়া করবে, কারণ আমরা জানি ওজন সরাসরি নিচের দিকে ক্রিয়া করে, ঠিক তো? তাহলে তার ওজন হবে, যেহেতু তার আমি বর ধরে নিচ্ছি m2, তাহলে তার ওজন হচ্ছে m2g, ঠিক আছে? আর যেই দিকে ওজন ক্রিয়া করে ঠিক তার বিপরীত দিকে এখন ক্রিয়া করবে কি? টান বল। তাহলে অফকোর্স টান বলের দিকটা কিন্তু উপরের দিকে, টি, ঠিক আছে? এখন এই দিকে তাকাও m1 বস্তুর দিকে। m1 বস্তুরও ওজন সবসময় আমরা জানি খাড়া নিচের দিকে ক্রিয়া করে, তাহলে এখানে ওজনটা হচ্ছে m1g। আর যেহেতু সুতা একটাই, একটা সুতা হলে তার প্রত্যেক বিন্দুতে টান সেম হয়, সুতরাং এখন ঠিক উপরের দিকে ঠিক এই টান বলটাই কাজ করবে। কিন্তু আমি এখানে শর্ত দিয়ে দিলাম যে m2টা m1 থেকে বড়। তাহলে বলো তো কোন দিকে বেশি ঝুলে থাকবে? অফকোর্স যেদিকে ভরটা বেশি হবে। তার মানে এই দিকে কিন্তু ওজন বেশি, টান কম। আর এই দিকে যেহেতু বস্তুটা টান এদিকে পড়বে, তাহলে m1 বস্তুটা কিন্তু উপরের দিকে উঠবে। তার মানে এই m2 বস্তুর ত্বরণ কাজ করবে নিচের দিকে, আর m1 বস্তুর ত্বরণ কাজ করবে উপরের দিকে, বাট সেম ত্বরণে কিন্তু। মনে থাকবে? এখন চলো আমরা এই ত্বরণ আর হচ্ছে এই টি এর মানটাকে একটু হিসাব করি। তুমি প্রথম বস্তুটার দিকে তাকাও, তার উপর লব্ধি কার্যকরী বল কত আছে? আমরা জানি কার্যকরী বল সমান সমান ভর ইনটু ত্বরণ। তো ভর এখানে আছে হচ্ছে m2, আর ত্বরণটাকে ধরে নিলাম আমরা g। এখন এটা আসলে কি? এই টি এবং m2g এর কিন্তু লব্ধি। তো লব্ধি কিভাবে বের করতে হয়? যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাহলে তাদের বিয়োগফলটাই তাদের লব্ধি। এখন কোশ্চেন হচ্ছে কোনটা থেকে কোনটা বিয়োগ করব। আমি আগেই বলছি m2 এর ভর বেশি, তাহলে ওজনের মানটা এদিকে বেশি হবে, আর টি এর মানটা কম হবে, কারণ বস্তু এদিকে বেশি ঝুলে আছে। তার মানে এখন কিন্তু আমি m2g - t করব। তার মানে m2g - t, এই হচ্ছে আমার 1 নং সমীকরণ। ক্লিয়ার? এবার আমি m1 বস্তুর দিকে তাকাই। m1 বস্তু ত্বরণ উপরের দিকে ক্রিয়া করছে, ওজন নিচের দিকে। যেহেতু ত্বরণ উপরের দিকে আছে, তার মানে টান বলটা বেশি খাইছে, তাহলে অফকোর্স এখানে টান বেশি, ওজন কম। তাহলে আমি এখন 2 নং সমীকরণের মধ্যে কিন্তু t - m1g লিখব, সমান সমান কি হবে? ত্বরণ হবে m2a, m1a। এটা হচ্ছে কার্যকরী বল, ঠিক আছে? তো এখন আমি যদি দুটো সমীকরণ যোগ করি, দেখো কি হয়। যোগ করলে দেখো এই টি কাটা চলে যায়, থাকতেছে m2g - m1g। তো এখান থেকে যদি আমি একটা g কমন নিই, থাকতেছে হচ্ছে m2 - m1g। আর এখানে যদি যোগ করি তাহলে হচ্ছে m2 + m1 * a। সুতরাং a is equals to m2 - m1 * g ভাগ m2 + m1। তো এই হচ্ছে সিস্টেমের ত্বরণ তথা m1 বস্তুর ত্বরণ তথা m2 বস্তুর ত্বরণ। তো চলো আমরা এখানে লিখে ফেলি কি কি? m2 - m1 * g, m1 + m2।
m2 মাইনাস m1 ইট ডাজন্ট ম্যাটার, বিষয়টা হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ, ঠিক আছে? যদি আমি m1 টাকে বড় বলতাম তাহলে m1 এর জন্য ইকুয়েশন হতো প্রথমটা, m2 এর জন্য ইকুয়েশন হতো দ্বিতীয়টা, বুঝছো বিষয়টা? তো এখন সূত্রের টানটা বের করতে হবে। তো তুমি খেয়াল করো, তুমি যদি এই যে a এর মানটা 1 নং সমীকরণে বসায় দাও কিংবা 2 নং সমীকরণে বসায় দাও, তাহলেই কিন্তু তুমি কি পাচ্ছ, t এর মানটা পাচ্ছ। তো চলো বসায় দেই। তো এখন আমরা কি করতেছি, 1 নং এ a বসিয়ে পাই, ঠিক তো? তো আমি যদি বসিয়ে দেই তাহলে এখানে কি হচ্ছে দেখো, m2g মাইনাস t, আর এখানে হচ্ছে m2 ইন্টু a। তো এর মান পেলাম কি একটু আগে আমরা, m2 মাইনাস m1 ইন্টু g, m2 প্লাস m1। ক্লিয়ার? তো এখন আমি যে কিন্তু টিটা হিসাব করি, তোমরা ইনশাআল্লাহ হিসাবটা করতে পারবে আমি বিশ্বাস করি। তো হিসাবটা তোমরা করো, করে দেখবে হিসাবটা আছে 2 m1 m2g, নিচে হচ্ছে m2 প্লাস m1। তো এইটা হবে টি এর মান, ঠিক আছে? তোমরা হিসাবটা করে দেখতে পারো। তো আমরা এখন এখানে সূত্রের টানটা লিখে ফেলি, 2 m1 m2g m2 প্লাস m1। ক্লিয়ার? তো এই হচ্ছে কেস 1 এর ক্ষেত্রে ত্বরণ এবং সূত্রের টান। চলো আমরা কেস 2 এ যাই। আচ্ছা চলো এখন আমরা 2 নাম্বার কেসটা একটু দেখি। এখানে একটা টেবল আছে এবং এই টেবলের মধ্যে একটা পুলি লাগানো আছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে এই ভারটা এইদিকে ক্রিয়া করতেছে আর এই ভারটা এই দিকে লাগানো আছে। তো এখন আমরা এই ক্ষেত্রে ধরে নিলাম যে এই m2 m1 থেকে বড়। তো আমরা চলো ওজনের দিকটা দিয়ে দেই। এটার ওজন কিন্তু সরাসরি খাড়া নিচের দিকে ক্রিয়া করবে, তাহলে এটা হচ্ছে m2g, ঠিক আছে? একটু ছোট করে দেই, তাহলে নিচে জায়গা বেশি পাবো, m2g, ঠিক তো? আর ওজনের বিপরীতে টান বল ক্রিয়া করবে। তো এখন টান বলের দিকটা কিন্তু এই দিকে হবে t, এবং এখানেও কিন্তু সূত্র একটাই, তাহলে অফকোর্স এইটার ওজন যদি নিচের দিকে ক্রিয়া করে m1g, তাহলে এইটার টান ক্রিয়া করবে ঠিক এই দিকে, ঠিক তো? আর যেহেতু এই তলের উপরে আমি বস্তুটা রাখছি, এই তলও কিন্তু তার ঠিক বিপরীতে একটা প্রতিক্রিয়া দিবে আর, এই দিকেও ঠিক একটা বিপরীতে প্রতিক্রিয়া দিবে আর, ঠিক না? আর যেহেতু আমরা বলে নিচ্ছি যে এখানে কোনো ফ্রিকশনাল ফোর্স থাকবে না, অর্থাৎ তলটাও এখানে মসৃণ, তো এই দিকে আর কোনো আমি ঘর্ষণ বল পাবো না, কারণ ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে, ঠিক তো? তো এখন চলো আমরা এই m2 বস্তুর উপর কি কি ফোর্স, লব্ধি ফোর্সটা ক্রিয়া করে দেখি। দেখো আর এর এদিকে কোনো উপাংশ পাওয়া যাবে না, কারণ হচ্ছে এখানে 90 ডিগ্রি, বা ওই পাশে কোনো উপাংশ থাকবে না, সুতরাং আর এর জায়গায় আর থাকুক, তার উপরে আসলে নিট ফোর্সটা কত হয়, সেটা হচ্ছে m2a, ঠিক না? কার্যকরী বল, সেটা কার লব্ধি, টি এবং m2g এর লব্ধি। তো আমি এখানে বলে দিচ্ছি m2 বড়, তাহলে অফকোর্স এইবারও তার ত্বরণ নিচের দিকে, তার মানে আমি এখানে বিয়োগ করব m2g minus t, this is 1 number equation। এখন সেকেন্ড কেসের দিকে তাকাও, এই r আর এই mg1 দুইটা দুই বিপরীত দিকে এবং মান সমান। কেন মান সমান যারা জানো না তারা আমার হেলানো তলের ভিডিওটা দেখতে পারো, তাহলে অফকোর্স এই দুইটা বেনিশ হয়ে যাচ্ছে। তার মানে এখানে কার্যকরী বল হিসেবে কাজ করতেছে শুধু একটা, সেটা হচ্ছে t। তাহলে কার্যকরী বল মানে কি, m1a, তো এখানে জাস্ট tটাই m1a, ঠিক আছে? ওকে, তাহলে এখানে টি কিন্তু m1a। যদি এখানে ঘর্ষণ বল থাকতো তাহলে আমরা জাস্ট টি এর থেকে ঘর্ষণ বলটাকে মাইনাস করতাম, কারণ আমরা জানি ঘর্ষণ গতিতে বাধা ক্রিয়েট করে, ঠিক আছে? তো ইকুয়েশন আমাদের এই দুইটাই। তো চলো আমরা এবার এই দুটো ইকুয়েশন যোগ করি। তো 1 যোগ 2 যদি 2 করি আমরা দেখতে পাচ্ছি যে টি এবং টি কাটা চলে যাচ্ছে, এই পাশে থাকতেছে m2g, আর এই পাশে একটা a কমন যায়, থাকতেছে হচ্ছে m1 প্লাস m2, ঠিক আছে? সুতরাং এখান থেকে আমরা ফাইনালি a লিখতে পারি m2g ভাগ m1 প্লাস m2। ক্লিয়ার? তো এটা আমরা a এর মান পেয়ে ফেললাম। তো চলো এখন আমরা এখানে এটাকে লিখে ফেলি m2g m2 প্লাস m1। তো এই হচ্ছে আমাদের a এর মান। এখন আমরা যদি a মানটাকে 2 নং সমীকরণে কিংবা 1 নং সমীকরণে বসাই তাহলে কিন্তু আমরা t এর মানটা পেয়ে যাচ্ছি।
তো দেখো এখানে টি তো যেহেতু সিঙ্গেল আছে, সুতরাং এই সমীকরণে যদি আমরা এর মানটাকে ইনপুট করি তাহলে ইট উড বি মোর ইজিয়ার দেন ইকুয়েশন নাম্বার 1। তো চলো আমরা 2 নং সমীকরণে বসাই। তো আমরা লিখি 2 নং এ এর মান বসাই। তাহলে 2 নং এ এর মান বসালে t হচ্ছে m1 ইনটু a। তো এর মান যদি এটা হয় তাহলে আলটিমেটলি এটা হচ্ছে m1 m2g ভাগ m1 প্লাস m2। তো এখানে চলো আমরা t এর মানটাকে বসাই দেই, m1 m2g m1 প্লাস m2। তো এই তো ওকে। তো তুমি সূত্রটা এভাবে থাকলে সরাসরি সূত্র বসায় তুমি ম্যাথ করতে পারো। তো চলো আমরা এখন 3 নাম্বার কেসটা দেখি। নাম্বার কেসটা আসলে কিছুই না, দেখো এখানে জাস্ট পলিটা একটা হেলানো তলের মধ্যে রাখা আছে। তো হেলানো তলের কনসেপ্ট আমরা জানি, যারা জানো না বা এটা পারো না তারা আমার হেলানো তলের মন্ডা মিঠাই এই ভিডিওটা দেখতে পারো। তো এখন চলো আমরা জানি যে m1 বস্তু যদি এটা হয় আর এটা যদি m2 হয়, তাহলে অফকোর্স এটার ওজন সরাসরি একদম খাড়া নিচের দিকে ক্রিয়া করবে, সেটা হচ্ছে m1g, ঠিক তো? আর এই তল এটা ভার কেন্দ্র থেকে ক্রিয়া করে সবসময়, তাহলে তল তার উপরে ঠিক লম্বভাবে একটা প্রতিক্রিয়া দিবে, এটা আমরা জানি। আর এই আর কে ভ্যানিশ করার জন্য ঠিক তার বিপরীতে আরো একটা বল প্রয়োজন হয়, আর এই বলের যোগান কিন্তু এটার উপাংশ থেকে আসে। ওকে, তো এখন খেয়াল করো তোমার কোশ্চেনের মধ্যে এই থিটার মানটা দেওয়া থাকবে, তো এটা না দেওয়া থেকে এটাও দেওয়া থাকতে পারে, একই কথা। তোমার এটা যদি 30 হয় এটা 60 হবে, এটা 60 হলে এটা 30 হবে, তুমি পারবা বের করতে। তো এখন এই m1 এর একটা উপাংশের দিকে একটা উপাংশের দিকে ক্রিয়া করবে। খেয়াল করো এটা যদি থিটা হয়, থিটা কিন্তু এই যে এটাও, কেন? কারণ এই যে দেখো এটা আর এই লাইনটা সমান্তরাল, আর এটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে অফকোর্স এই দিকে আমরা যে উপাংশটা পাবো সেটা হচ্ছে m1g cos থিটা, ঠিক তো? আর এই দিকে আমরা পাবো m1g sin থিটা। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার? তো এখানে কিন্তু আর m1g থাকতেছে না, একটা উপাংশের দিকে একটা উপাংশের দিকে। একটু তাকায় দেখো এই m1g sin থিটা আর পরস্পর বেনিশ হয়ে যাচ্ছে, তার মানে এই বস্তুর উপর আসলে ত্বরণ সৃষ্টিকারী যে বলটা অনলি m1g cos থিটা। তো এটার ত্বরণ আমি যদি ধরে নেই যে m1 টা বড় আর m2 টা ছোট, তাহলে অফকোর্স তার ত্বরণ এই দিকে ক্রিয়া করবে, এই, ঠিক আছে? তো চলো তার উপরে আমি দেখি আসলে লব্ধি ফোর্সটা কত হয়। তো আমরা জানি কার্যকরী বল সমান সমান m1a। তো লব্ধি বল কত হবে? টান বল তো ঠিক এই দিকে ক্রিয়া করবে, ঠিক তো? তাহলে অফকোর্স যেহেতু এই দিকে আমি বারটা বেশি ধরেছি তাহলে এই দিকে তার স্মরণ ঘটবে, সুতরাং m1g cos থিটা মাইনাস t। তো এটা গেল 1 নং ইকুয়েশন। এবার তুমি দ্বিতীয় বস্তুটার দিকে তাকাও, এখানে খেয়াল করো তার ওজন সরাসরি নিচের দিকে m2g, আর দেয়াল যদি তার দিকে এদিকে প্রতিক্রিয়াও দেয়, তো সেই প্রতিক্রিয়া আর m2g এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সুতরাং এখানে আর কোনো উপাংশ পাওয়া যাচ্ছে না, সুতরাং এটা কনসিডারেশনে না আনাই ভালো। তো এখন ওজন যদি নিচের দিকে ক্রিয়া করে, টান বল ঠিক তার বিপরীতে ক্রিয়া করবে। এখন কিন্তু টানটা বেশি, কারণ এইদিকে বড় বেশি, এইদিকে বেশি যাবে। তো এখন কিন্তু আমি কি বিয়োগ করব, t মাইনাস m2g সমান সমান m2a, ঠিক আছে? এখানে কিন্তু আমি m1 cos থিটা নিয়েছি, কেন? কারণ এইদিকে হেলানো তলে আছে, সুতরাং mg sin থিটা আর তো বেনিশ, তার মানে এটার ত্বরণ সৃষ্টি করতেছে শুধু কেবল m1g cos থিটা। এবং আমি ধরে নিচ্ছি তলটা হচ্ছে মসৃণ তল। যদি অমসৃণ তল হইতো তাহলে তোমরা এখানে ঘর্ষণ বলটা জাস্ট অ্যাড করে দিতা, এবং ঘর্ষণ বলগুলো কিভাবে অ্যাড করতে হয় তোমরা হেলানো তলের ভিডিওটা দেখলে বুঝতে পারবা। এবং যেহেতু সূত্রটাও একটাই, তাই আমরা টান বল দুই ক্ষেত্রে সমান ধরে নিচ্ছি। তো এখন আমি যদি এই দুটো সমীকরণ যোগ করি তাহলে কিন্তু আমি কি পাচ্ছি, আমি আমার এই a এর মানটা পেয়ে যাচ্ছি। তো দুইটা সমীকরণ যোগ করলে t আর t ক্যান্সেল আউট হয়, তাহলে a হচ্ছে কত বলো তো, m1g cos থিটা, আমি একবারে লিখে ফেলতেছি তোমরা আশা করি পারবে, মাইনাস m2g, আর এইখানে হচ্ছে m1 প্লাস m2। দেখো বুঝতেছো কিনা? তো চলো আমরা এর মানটা এখানে লিখে ফেলি। এর মানটা কি, m1g cos থিটা মাইনাস m2g m1 প্লাস m2। এখন প্রশ্ন হচ্ছে যদি তলটা এইভাবে থাকতো হেলানো তলটা, তো জাস্ট এইভাবেই তোমরা করতে উপাংশগুলো নিয়ে একই মান আসতো, ঠিক আছে?
তো এখন আমি যদি এর মানটা 1 নং কিংবা 2 নং সমীকরণে বসাই দিই তাহলে কিন্তু আমি টি এর মানটা পাচ্ছি। তো এখন আমি 1 নং যদি বসাই তাহলে খেয়াল করো টি ইজিক্যালস টু কি হচ্ছে m2g প্লাস m2a। তো এখানে কি হচ্ছে বলো, m2g প্লাস m2a। তো এর মানটা তুমি জানো, এর মানটা হচ্ছে এই টোটাল এই অংশটা। তো এখানে বসাই দাও m1g cos থিটা মাইনাস m2g, আর নিচে হচ্ছে m1 প্লাস m2। তো এটাকে তুমি আরো সরলীকরণ করা যায়, করতে পারো। সরলীকরণ করলে হয়তো আরো বিষয়টা আরো একটু মানে সিম্পলিফাইড হবে। বাট তুমি যখন অঙ্কগুলো করবে তখন তো তুমি এখানে এর একটা অ্যাবসলিউট একটা ভ্যালু পাবাই। তো সেই ভ্যালু বসাই কিন্তু তুমি খুব সহজে অঙ্কটা করে ফেলতে পারতেছো। তো আমরা এটাকে সূত্র হিসেবে বিবেচনা করতে পারি। তুমি আরো সিম্পলিফাই করো, কোনো সমস্যা নাই। তো আমরা এখানে ডাইরেক্ট লিখে দেই m2g প্লাস m2 ইনটু আমরা যে এর মানটা পেলাম সেটা হচ্ছে m1g cos থিটা মাইনাস m2g ভাগ m1 প্লাস m2। ওকে, সো m2a m2g। সো আই থিঙ্ক যদি আমার কোনো ভুল না হয় এই তো। তো তোমরা এই ফর্মুলা দুটো দিয়েও ম্যাথ করতে পারো, অথবা সরাসরি তুমি যদি কনসেপ্ট বুঝো তাহলে তো তোমার রেগুলার মুখস্থ করা লাগতেছে না। ক্লিয়ার কিনা? তো চলো আমরা কেস নাম্বার এবার আমরা কেস নাম্বার 4 দেখবো। আচ্ছা, এই কেসটা অনেক মজার। এখানে দেখো যে পুলিটা আসলে দুইটা হেলানো তলের মানে পাহাড়ের মতো একটা হেলানো তল এইখানে লাগানো আছে। তো এইবার বস্তুটা একটা বস্তু এদিকে একটা বস্তু এদিকে। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে m1 ভরের, এটা হচ্ছে m2 ভরের। ঠিক আছে? তো এখন আমরা জানি তার ওজন সরাসরি নিচের দিকে ক্রিয়া করে m1g, এটার ওজন হবে m2g। তো উপাংশগুলো তোমরা কিন্তু ভাগ করতে পারো আমি জানি। তো এদিকে কি করবে r, এদিকে প্রতিক্রিয়া হবে r। তো এই আর এ আর কিন্তু সেম হবে কারণ তল তো একটাই, ঠিক না? তো এখন এইদিকে যদি আমরা উপাংশ নেই তাহলে এদিকে হচ্ছে m1g বিটা sin বিটা, ঠিক আছে? আর এইদিকে হচ্ছে m1g cos বিটা, ঠিক তো? এইদিকে হচ্ছে m1g cos আলফা, আর এইদিকে হচ্ছে m1g, সরি এটা তো m2 ভর, তাহলে এটা হচ্ছে m2g sin আলফা। তো তোমার কোশ্চেনের মধ্যে এই দুইটা কোণের পরিমাপ দেওয়া থাকবে, ঠিক আছে? তো এখন আমরা সবগুলো উপাংশ ভাগ করে ফেললাম। তো এখন কিন্তু এই বলটা নাই, এইটা আর এটা বেনিশ, এইটা আর এটার বেনিশ। তার মানে এটার উপর ক্রিয়া করতেছে শুধু এইদিকে m1g sin বিটা, আর ঠিক উপরের দিকে হচ্ছে টান বল। এই ক্ষেত্রে ঠিক উপরের দিকে টান বল। তো আমি এটার উপর লব্ধি ফোর্সটা বের করতে চাই, চলো বের করি। তো আমরা বের করবো কিভাবে, যেহেতু m1 ভর বেশি তাহলে অফকোর্স এইটা মাইনাস টি হবে, m1g sin বিটা মাইনাস টি সমান সমান m1a, 1 নং সমীকরণ। আর 2 নং কি হবে বলো তো, r আর mg cos থিটা ভ্যানিশ, m2g তো এই দুইটা ভাগ হইছে, তাহলে অফকোর্স এখানে হবে t মাইনাস m2g sin আলফা সমান সমান m2a, এই 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা দুটো সমীকরণ যদি যোগ করি তাহলে দেখো টি আর টি কাটা চলে যাচ্ছে। তো এখানে আলটিমেটলি এর মানটা হচ্ছে, আমি একবার করতে চাই, m1g sin বিটা মাইনাস m2g sin আলফা বাই m1 প্লাস m2। তো এই তো। তো তুমি এর মান পেয়ে ফেলছো, চলো এর মানটা এখানে লিখে দিই। এখানে হচ্ছে m1g sin বিটা মাইনাস ক্লিয়ার? তো এখন আমি যদি এর মানটা এই 2 নং সমীকরণে বসাই তাহলে কিন্তু আমি টি এর মান পাই, অথবা 1 নং সমীকরণে বসাই একই মান আসবে। তো এখন আমি চলো 2 নং এ বসাই। তো 2 নং এ বসাইলে দেখো কি হচ্ছে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে এরকম যে m2 ইনটু a। তো আমি a এর মানটা এখানে বসাই দেই, m1g sin বিটা মাইনাস m2g sin আলফা বাই m1 প্লাস m2। তাহলে m2g
m2a মাইনাস এই পাশে ছিল, তাহলে ওই পাশে গেলে প্লাস হচ্ছে m2g sin আলফা। দেখো বুঝতেছি কিনা? তো এটাকে হয়তো আরো সিম্পলিফাই করা যায়, তো আমি সিম্পলিফাই করতেছি না, কারণ সিম্পলিফাই করার দরকার কি? আমি যদি এখানে সূত্র দিয়ে এর মান বসাই দেই তাহলে তো আমি অ্যাকচুয়ালি মানটা পাই ফেলি। তো এখানে চলো টি এর মানটা বসাই দেই। তো টি এর মানটা হচ্ছে কি বলো, m2 m1 g sin বিটা মাইনাস m2 g sin আলফা বাই m1 প্লাস m2 প্লাস m2g sin আলফা। তো এই হচ্ছে a আর t। তো আসলে বিষয়টা কি, তুমি যদি হেলানো তলের মধ্যে পুলি রাখা হয়, তুমি যদি আসলে হেলানো তলের কনসেপ্টটা বোঝো তাহলে কিন্তু তুমি ম্যাথগুলো করতে পারো। এখন আবার যদি কোশ্চেন করো ভাই কেন ফ্রিকশন হিসেব করলেন না, আমি আবার বলে দিচ্ছি, আমরা আদর্শ কপিকল নিয়েছি, আদর্শ সুতা নিয়েছি, আদর্শ তল নিয়েছি। এই কারণে সবগুলো তল মসৃণ, মসৃণ, কপিকলের ভর নাই, সুতার ভর নাই। ঠিক আছে? টি কেন সমান দুই ক্ষেত্রে? কারণ সুতা একটাই ছিল। সুতা যদি দুইটা হয়, একটু পরে আমরা যে কেসটা দেখবো তাহলে আমরা ওই কাজটাই করবো। ঠিক আছে? তো চলো আমরা এখন আমাদের 5 নাম্বার কেসটা আমরা দেখি। দেখো এই যে 5 নাম্বার যে কেসটা দিছে এটা কিন্তু আসলেই একদম সেম 1 নাম্বারের মতো সেম। কেন তুমি খেয়াল করে, মানে হয়তো একটা টেবিল দেওয়া আছে আর এই টেবিলের দুই পাশে দেখে দুইটা পুলি দেওয়া আছে, ভর দেওয়া আছে, মাগার সুতা কিন্তু একটাই। ঠিক আছে? তো আর কিছুই না, সুতার টান তো সব জায়গায় সেম হবে। চলো আমরা করি, দেখবো যে একদম একের মতো রেজাল্ট বের হবে। তো আমরা জানি যে এটার ওজন সবসময় নিচের দিকে ক্রিয়া করবে m1g, এটার ওজন সবসময় নিচের দিকে ক্রিয়া করবে m2g, আর টান বল হচ্ছে উপরের দিকে টি, এটার টান বল উপরের দিকে টি। ক্লিয়ার কিনা? তো এখন তুমি দুইটা ইকুয়েশন এখান থেকে লিখতে পারো। একটা হচ্ছে যদি আমি ধরে নেই যে m1 m2 থেকে বড়, তাহলে এই দিকে ফোর্স বেশি হবে, তাহলে অফকোর্স m2 m1g - t সমান সমান m1a, এক নং সমীকরণ। আর দুই নং হচ্ছে t - m2g সমান সমান m2a। দেখো একদম প্রথমটার মধ্যে কিন্তু সমীকরণ বের হয়েছে। তো এখন তুমি দুইটা যোগ করো, তো দুইটা যোগ করলে তুমি কি ধরন পাবা, আমি কিন্তু তোমাকে প্রথমটার মধ্যে করাইছি। তাহলে এখন তুমি এখান থেকে a পাবা হচ্ছে m2 - m1 * g ভাগ m1 + m2। এখানে m2 নয়, এবারে হবে m1 - m2। কেন? কারণ আমি m1 টাকে এবার বড় ধরছি। যাই হোক, ইট ডাজন্ট ম্যাটার। তো চলো এই তরণটা আমি লিখে বলি আমরা m1 - m2g m1 + m2। তো এখন যদি তুমি টি এর মান বের করতে চাও, তুমি এক নং সমীকরণে বসায় দাও। তো এক নং যদি বসায় দাও তাহলে তুমি টি এর যে মানটা পাবা আমি তোমাকে একটু আগে দেখাইছি, সেটা হচ্ছে 2m1 m2g m1 + m2। তো এখানে তুমি মান বসায় দাও। দ্যাটস দ্য আনসার। ঠিক আছে? তো এখন আমরা সর্বশেষ কেসটা দেখব। তো আমরা এখন লাস্ট কেসের মধ্যে কি দেখতে পাচ্ছি, দেখো ধরো এটা একটা পড়ার টেবিল, তো এখানে একটা পুলি, এখানে একটা পুলি, এবং এখানে কিন্তু এখন দেখো মাঝখানে একটা আবার বস্তু বসাই দিছি আগেরটার মতোই। আগেরটা ছিল কি সম্পূর্ণটা একটা সুতা, বাট এখন কিন্তু আমি মাঝখানে একটা বস্তু বসাই দিছি। তার মানে কি বুঝলা? এইটা এখন একটা সুতা হইলো, এইটা এখন একটা সুতা হইলো। তার মানে এখানে কয়টা সুতা আছে? এখন টোটাল দুইটা সুতা। তো এখন কিন্তু আর সব দিকে টান বল সমান লিখলে হইব না, এই পাশটা সমান লিখতে পারো বাট এই পাশটা না। তো এখন আমরা চলো এই তিনটা বস্তুর জন্য আমরা লব্ধিটা হিসাব করি। তো ওজন সবসময় নিচের দিকে ক্রিয়া করে, তাহলে এটার ওজন m1g, ঠিক না? তো m1g হলে টানের দিকে ক্রিয়া করবে, টান হচ্ছে t, ঠিক তো? আর এই দিকে দেখো এটার ওজন সবসময় নিচের দিকে ক্রিয়া করে m2g, বাট প্রতিক্রিয়াটা ওজনটাকে বেনিশ করে দিচ্ছে। যেহেতু সে একটা তলের মধ্যে আছে, তারা তল প্রতিক্রিয়া দিচ্ছে না, তার মানে ওজনটা কিন্তু থাকতেছে না। তার মানে তার উপরে ক্রিয়া করতেছে শুধু এইদিকে, এই যে এই টান বলটা, এই যে টি। ঠিক আছে? এবার তুমি m2 দিকে m3 এর দিকে তাকাও, m3 এর ওজন সরাসরি নিচের দিকে, ঠিক তো? আর টানটা কিন্তু এইদিকে খাচ্ছে, তাহলে অফকোর্স টান এইদিকে হচ্ছে টি। ক্লিয়ার? কিন্তু এখন কিন্তু টান টি হবে না, এখন কি হবে বলতো? এখন টান আমি টি প্রাইম দিব, কারণ সুতা কিন্তু এখন, সরি একটু বলেছি, টানটা তো এইদিকে, তো এইদিকে হবে এবার টান টি প্রাইম, ঠিক তো? আর এই যে এই বস্তুটা এখন দেখো এই দিকে টান খাচ্ছে, তো অফকোর্স এইদিকে টি প্রাইম কাজ করবে। আমি আবার বলে দিচ্ছি, দেখো
এই বস্তুর ভর যেহেতু নিচের দিকে তাহলে টান খাবে উপরের দিকে, আর এই বস্তুর ভর যেহেতু এই দিকে আর পুলিটা ওইদিকে সেট মানে সেট করেছি তাহলে টান দিকে ওই দিকে। আর দেখো এটা একটা সুতা, এই কারণে এইটি সমান। আবার এইদিকে এইটাও কিন্তু পুরোটা একটা সুতা, তাহলে এটা ভর বা ওজন এই দিকে আর টান কিন্তু উপরের দিকে। কিন্তু এই সুতা আর এই সুতা ভিন্ন সুতা, কেন? কারণ এই যে মাঝখানে একটা পার্টিশন, এটা কিন্তু এটাকে কি করতে দিছে, ভাগ করে দিছে। তাহলে অফকোর্স এই টি আর এই টি প্রাইম কিন্তু সমান হবে, এবং এইটা কিন্তু একদম এই দিকে টান খাবে। তার মানে আমরা এখন টোটাল যদি হিসাব করি, M1 এর দিকে তাকাও, আমি ধরে নিলাম M1 ইজ গ্রেটার দেন M3, মানে এইটা এটা থেকে বেশি, তাহলে অফকোর্স এই দিকে ঝুলবে বেশি, সুতরাং M1 G - T সমান সমান M1 A, 1 নং সমীকরণ। ঠিক আছে, এখন এটার দিকে তাকাও, এটার দিকে ফোর্স আছে কয়টা? টোটাল 4টা। টোটাল 4টার মধ্যে কার্যকরী আছে কয়টা? 2টা, কারণ এইটা আর এটা তো বেনিশ হয়ে যাচ্ছে, থাকতেছে এইদিকে টি আর এদিকে টি প্রাইম। তাহলে যেহেতু আমরা বলছি যে এইদিকে ভর বেশি, তাহলে কিন্তু এই দিকে টানটা বেশি হবে টি এর মান। তাহলে অফকোর্স আমি কিন্তু এবার এটার উপরে যে দুইটা ফোর্স টি প্রাইম আর হচ্ছে টি, এই দুইটা থেকে কিন্তু টি এর থেকে টি প্রাইম বিয়োগ করব। এটা সমান সমান কি হবে? M2A। দেখা বুঝছো কিনা? এবার M3 এর দিকে তাকাও, যেহেতু এই দিকে ভর কম তাহলে টান বেশি, টি প্রাইম বেশি, তাহলে টি প্রাইম মাইনাস M3G সমান সমান M3A। তো এখন তুমি যদি তিনটা সমীকরণ যোগ করো, দেখো তিনটা সমীকরণ যোগ করার কারণে a মাইনাস টি a প্লাস টি কাটা যাবে, a মাইনাস টি প্রাইম a প্লাস টি প্রাইম কাটা যাবে, কাটা যে অ্যাকচুয়ালি এখানে থাকবে M1G মাইনাস M3G, আর এই পাশে তিনটা যোগ হবে। তার মানে আমি যদি 1 যোগ 2 যোগ 3 করি, আলটিমেটলি উই উইল গেট a ইজ ইকুয়ালস টু, উপরে থাকতে হচ্ছে M1 মাইনাস M3G। তার মানে কি বুঝলা? এই বর থেকে এই বর বিয়োগ, মানে বড়টা বর থেকে ছোটটা বর বিয়োগ, আর এই বরটা তো কাটা চলে যাচ্ছে। আর নিচে আসতেছে কি? M1 M2 M3, M1 M2 প্লাস M3। তো এখন এইটা আমরা এই পেয়ে ফেললাম। তোমরা কি আসলে বুঝছো কিনা বলো তো, কমেন্ট করে জানাইও। তাহলে এই সমান সমান কি? M1 মাইনাস M3 ইন্টু G, M1 প্লাস M2 প্লাস M3। এখন সুতা টান বের করতে হবে। তো এখন তুমি এই এর মানটা, আমি যদি এখানে একটু মুছি কারণ জায়গা নাই, দেখো এই যে এর মানটা যদি তুমি এই তুমি 1 নং বা 2 নং এ বসাও, এখন কিন্তু টি তুমি দুইটা পাবা। কয়টা পাবা? টি দুইটা, কারণ এখানে কিন্তু টান সমান না, একটা টি প্রাইম একটা টি। তাহলে তুমি যদি এই সমীকরণে এর মান বসাও তাহলে তুমি টি এর মান পাবা। তো চলো আমরা 1 নং এ বসাই। 1 নং এ বসাইলে কি হচ্ছে? টি ইজ ইকুয়ালস টু M1 মাইনাস M1G মাইনাস M1A। তাহলে এর মান একটু আগে তুমি পাবা এই যে এই অংশটা সম্পূর্ণ, M1 মাইনাস M3 ইন্টু G, নিচে হচ্ছে M1 প্লাস M2 প্লাস M3। এটা হচ্ছে টি এর মান। ক্লিয়ার? তো এখন তুমি যদি এই এর মানটা তুমি যদি এই 2 নং ইকুয়েশন বা 3 নং এ বসাও, তাহলে এটা 2 নং এটা 3 নং, তাহলে তুমি টি প্রাইম এর মান পাবা। তাহলে টি প্রাইম উড বি M3A প্লাস M3G। তার মানে এখানে যদি তুমি M3 কমন নাও, তার মানে হচ্ছে G প্লাস A, আর A এর অংশটা তুমি জানো, A সমান সমান হচ্ছে G ইন্টু M1 মাইনাস M3 M1 প্লাস M2 প্লাস M3। তো আশা করি আমি যে হিসাবটা করছি তোমরা এটা বুঝতে পারো, এবং এটাকে আরো সিম্পলিফাই করে একটা রূপ দেওয়া যায়। তো তুমি যদি আসলে কনসেপ্ট বোঝো যে আসলে আমরা কিভাবে করতেছি, তাহলে আসলে সূত্র মুখস্থ করা লাগবে না, দরকার নাই। আর যারা বোঝো তারা তো বোঝোই। তো এই হচ্ছে আজকের আলোচনা। তো আমরা তো আজকে সকল কেসগুলো একটা আদর্শ কেস হিসেবে ধরে নিছি। তো আমরা হয়তোবা এর পরের কোনো ভিডিওতে যদি এই কপিকলগুলো ফিক্স না হয়ে মুভেবল কোনো কপিকল হয়, তখন আসলে মানে আদর্শ কপিকল না হয়, তখন এই কেসগুলো কিভাবে হচ্ছে আমরা দেখব। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ এবং ভালো থাকো। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। স্টে সেফ অ্যান্ড স্টে কানেক্টেড উইথ সাকিবস ক্লাসরুম। আসসালামু আলাইকুম।